আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায়ে তোমাদের বেশ কিছু এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন রয়েছে। তো তোমরা কিভাবে পড়লে এই অধ্যায়টি তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে, আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের এখানে শুরুতে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানো হয়তো বা। শ্রেণীবিন্যাস মানে হচ্ছে যে কোনো একটা কিছুকে, অনেকগুলো জিনিসকে করা একই রকম বিন্যস্ত করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা, তাই না? এটাকে বলা হয় কি? শ্রেণীবিন্যাস। তাহলে প্রাণীজগতে যখন শ্রেণীবিন্যাস বলা হচ্ছে, তাহলে প্রাণীজগতের শ্রেণীবিন্যাসটা কি? যে প্রাণীজগতে যত প্রাণী রয়েছে সব প্রাণীকেই যে তাদের যে মিল রয়েছে, বিভিন্ন বিষয়ে যে মিলগুলো রয়েছে সেই মিলে করে করে তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা, সেটাকে কি বলা হচ্ছে? প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের এখানে শুরুতে যেটি বলেছে যে পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে, এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বিচিত্রময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের টিভি। তাই অ্যামিবা কি? অ্যামিবা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, তাই না? প্রাণীর বিভিন্নতা নির্ভর করে প্রাণীর যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী কি হয়? বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ রকম হয়। তো বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। তো সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ করা অবশ্যই প্রয়োজন। আর বিন্যস্ত করা পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। তাহলে আমরা কিন্তু শুরুতেই দেখো এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেয়ে গেলাম যে শ্রেণীবিন্যাস কাকে বলে। যে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ করা কি প্রয়োজন। আর এই যে বিন্যস্ত করা, এই বিন্যস্ত করার পদ্ধতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তীতে এই শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা আরো ভালো করে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তোমাদের পার্ট 1 যেটি, দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। এটা হ্যাঁ, তোমরা ইংলিশ নামগুলো অবশ্যই একটু সাথে সাথে মনে রাখবা, কারণ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে পরবর্তী ক্লাসের জন্য। তোমাদের খুব হেল্পফুল হবে এটি। তো দেখো এখানে শুরুতে যেটি বলেছে যে তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি সব একই রকম? এদের সবগুলোই কি হচ্ছে মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বসবাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু ইজিলি দিতে পারো, তাই না? কারণ সব প্রাণী দেখতে একই রকম না, সবার মেরুদণ্ড নেই, কিছু আছে মেরুদণ্ডহীন প্রাণী, এরা সব একই রকম খাবার খায় না, একই রকমভাবে চলাফেরা করে না। এগুলো কিন্তু সব দেখো সেম, মানে একদম সিম্পল অ্যান্সার, তাই না? তো এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও যে আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তা সবগুলো দেখতে একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন ভিন্ন। জৈবিক কাজটা কি? জৈবিক কাজের মধ্যে আছে যেমন খাওয়া, তারপরে হচ্ছে মানে বাথরুম করা, তারপরে শিশু জন্ম দেওয়া, এগুলো কিন্তু জৈবিক কাজের মধ্যে পড়ে। এদের কোনোটি মেরুদণ্ড আছে, আবার কোনোটি মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি কি করে? গাছে বসবাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়, তাই না? তো এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাচল করে, আবার কোনোটির চলন শক্তি নেই। এগুলো কিন্তু দেখো সিম্পল কথাবার্তা একদম, এগুলো থেকে আসলে এমসিকিউ তেমন নেই। এমসিকিউ কিন্তু তোমাদের এখানে পরবর্তীতে আছে। দেখো যে পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা কি করতেছে? বেড়েই চলছে। তো বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জানা সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে? যে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। আর প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নামই হচ্ছে ট্যাক্সোনমি
বা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ হলো যে আমাদের কি আছে, প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। আজকে পর্যন্ত তোমাদের যদি হচ্ছে এমসিকিউ আসে যে আজকে পর্যন্ত কতগুলো প্রাণীর আবিষ্কৃত হয়েছে, তোমরা খুব ইজিলি বলতে পারবে যে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা, ট্যাক্সোনমিটা হচ্ছে কি, ট্যাক্সোনমির বাংলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা কিন্তু মানে ক্লাস 8-এ না আসলে ক্লাস 9-এ এসএসসি পরীক্ষার সময় কিন্তু আসবে, এমনকি এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু আসে। আচ্ছা, এরপর প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। তাহলে প্রজাতি কি? প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি কি প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। মানে এটা তুমি ইচ্ছে খুশি মতো করতে পারবে না, এটার অবশ্যই একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সারা জীবনের জন্য প্রয়োজন। যে ক্যারোলাস লিনিয়াস ইনি কে? ইনি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে ক্যারোলাস লিনিয়াস। তো তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণের প্রথা প্রবর্তন করেন। মানে তোমরা যখন কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম দেখবা, সেখানে অবশ্যই দুইটা অংশ থাকবে। এটাকে বলা হয় দুইটা পদ, দ্বিপদ। ঠিক আছে, দুইটা পদ দিয়ে নামকরণ করা হয়। যে গণনাম এবং হচ্ছে প্রজাতি নাম, এই দুটো নামকে একসাথে করে দ্বিপদ নামকরণটা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে বলা হচ্ছে যে নামকরণের এই দ্বিপদ নামকরণটাকে হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স বানানটা একটু খেয়াল করো, SAPIENS, স্যাপিয়েন্স। হ্যাঁ, তুমি শোনো, এটা আসলে এখানে যে নামগুলো আছে এগুলো তুমি যদি উচ্চারণের সাথে মিলাইতে যাও, তোমার কিন্তু নামের স্পেলিংটা মিস হতে পারে। আমার তোমাদের জন্য অ্যাডভাইসটা হলো যে তোমরা নামগুলো তোমাদের বানান মনে রাখার জন্য যে সুবিধাটা হয়, যেভাবে সুবিধা হয় বানান মনে রাখার জন্য, তোমরা ঠিক সেভাবে উচ্চারণ করো। এটা আসলে মানে তোমরা যেহেতু খাতায় লিখবা, তো সেজন্য উচ্চারণ মুখে সঠিক বলার চাইতে লেখাটা কিন্তু খুব জরুরি, তাই না? সেই জন্য তোমাদের বানান যেভাবে মনে রাখতে পারো খুব ইজিলি, তোমরা আপাতত উচ্চারণ সেভাবেই করো। আচ্ছা, এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা ছক দেওয়া হয়েছে এবং এটা পূরণ করতে বলা হয়েছে। এটা কিন্তু খুবই সহজ একটা ছক, আমি এটা নিয়ে কথা বলছি না, কারণ তোমাদের পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো পাঠ 2 থেকে 5, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তো শুরুতে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে বলা হয়েছে যে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। তাহলে প্রাণী হচ্ছে সব কি অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। তাহলে প্রোটিস্টা যেটা ছিল, প্রোটিস্টাটার কি হয়েছে, আলাদা একটা পূর্বের হচ্ছে প্রোটোজোয়া, এটা বর্তমানে হচ্ছে প্রোটিস্টা জগতে আলাদা একটা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। তার মানে প্রোটিস্টা বা হচ্ছে প্রোটোজোয়া এটা কিন্তু অ্যানিমেলিয়ার মধ্যে নেই। শিক্ষার্থী বন্ধুরা, অ্যানিমেলিয়া জগতে মোট কয়টি পর্ব রয়েছে? দেখো 33টি পর্ব রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়। তাহলে 9টি হচ্ছে কি মেজর বা হচ্ছে প্রধান পর্ব, বাকিগুলো হচ্ছে নন মেজর বা গৌণ বলা যেতে পারে, গৌণ পর্ব। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বে প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, যে 9টি পর্বের মধ্যে 8টাই হচ্ছে অমেরুদণ্ডী আর একটি হচ্ছে মেরুদণ্ডী। তাহলে খুব সিম্পলি বললে যে পৃথিবীতে মেরুদণ্ডী প্রাণীর চেয়ে অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা কিন্তু অনেক বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমাদের হচ্ছে এক নজরে এই যে মেজর যে পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে। তো একটু কষ্ট হলে তোমাদের নামগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এই নামগুলো তুমি যদি হচ্ছে পর্যায়ক্রমে মনে রাখো, তাহলে এদের বৈশিষ্ট্যগুলো তোমার কিন্তু মেমোরিতে থাকবে। আর এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যেটি রয়েছে দেখো পরিফেরা, এরপর নিডারিয়া, তারপর প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই কর্ডাটা পর্বটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, মানে এদের নটোকর্ড রয়েছে। তো এই নটোকর্ডের যারা বা কর্ডাটা যারা রয়েছে তাদেরকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা যারা রয়েছে এরা হচ্ছে একদম প্রকৃত মেরুদণ্ডী প্রাণী আমাদের মতো যারা, ঠিক আছে। এই ভার্টিব্রাটার মধ্যে হচ্ছে এখানে রয়েছে দেখো সাইক্লোস্টোমাটা, তারপর হচ্ছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, তারপর উভচর যেটি রয়েছে সরীসৃপ, প্রকিকল এবং স্তন্যপায়ী। এগুলোর মধ্যে আবার দেখো শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীরা যারা এদের হচ্ছে সন্তান জন্মদানের পরে হচ্ছে মাতৃদুগ্ধ পান করে, আর বাদ বাকি সবাই কিন্তু মোটামুটি ডিম থেকে হয়, ঠিক আছে। ডিম বা আদার্স কিছু ওয়ে আছে, ওই ওয়েগুলো থেকে তারা কিন্তু হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে এই প্রতিটা পর্ব নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।